এই বোধহয় বেজে গেল এক নতুন যুদ্ধের ডঙ্কা। কখনো একের পর এক শহরে আছড়ে পড়ছে মারণ ক্ষেপণাস্ত্র, আবার কখনো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক সেনাঘাঁটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি আমেরিকা, ইসরায়েল আর ইরানের ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে। 28শে ফেব্রুয়ারি শনিবার দিন ভোরবেলায় হঠাৎ করেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। একের পর এক মিসাইল ছুটে চলে আকাশ চিরে। লক্ষ্য একটাই, ইরানের হৃদয়ভূমি। তবে অন্যদিকে জবাব দিতে দেরি করেনি ইরানও, যার ফলে মধ্যপ্রাচ্য এখনও পরিণত হয়েছে আগুনের গোলায়। শনিবার দিন ভোরবেলায় ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের একাধিক সামরিক ও কৌশলগত ঘাঁটিতে হামলা চালায়। তেহরানের ডাউনটাউন এলাকাকেও টার্গেট করা হয়। আমেরিকা এই অভিযানের এক নাম দেয়, তা হলো অপারেশন এপিক ফিউরি। ইসরায়েলের তরফ থেকে তাদের অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রোরিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি নিজেই এই নাম ঘোষণা করেছেন। লক্ষ্য একটাই, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র শক্তিকে ভেঙে চুরমার করে দেওয়া। আমেরিকার রাষ্ট্রপতি সরাসরি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরাতেই এই অভিযান করা হয়েছে। হামলার পর ইরানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাস্তা জুড়ে লেগে যায় ট্রাফিক জ্যাম, পেট্রোল পাম্পে দেখা যায় দীর্ঘ লাইন। রয়টার্স সূত্রে জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেইনিকে তেহরান থেকে এক গোপন স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার দপ্তরের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদা। সেই সূত্র আরও জানাচ্ছে, মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মোহাম্মদ পাকপৌরেরও। ফলত সারা ইরান জুড়ে দেখা দিয়েছে এক অজানা ভয়, অনিশ্চয়তা আর উদ্বেগ। কিন্তু ইরানও চুপ থাকেনি। খবর অনুযায়ী ইরান 400-র বেশি মিসাইল ছুঁড়ে দিয়েছে ইসরায়েলের দিকে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিকেও নিশানা করা হয়েছে। বাহারিনে আমেরিকার 5ম নৌবহরের ঘাঁটি থেকে শুরু করে কাতার, ইউএই, কুয়েত একাধিক জায়গায় একের পর এক বিস্ফোরণ হানে ইরান। এরপর লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতিরাও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় যোগ দিয়েছে। অর্থাৎ আমরা এটা বলতেই পারি, এটা আর শুধু দুই দেশের লড়াই নয়, একাধিক দেশ জড়িয়ে পড়েছে এই লড়াইতে। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কেন এই যুদ্ধ করছে? প্রশ্ন উঠছে, আমেরিকা কেন সরাসরি এই যুদ্ধে নামলো? এর পিছনে কারণ রয়েছে একাধিক। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করানো। দ্বিতীয়ত, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা। তৃতীয়ত, পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর প্রভাব কমানো। চতুর্থত এবং শেষ কারণ হলো ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন যেমন হামাস, হিজবুল্লাহ, হুতিদের অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করা। তবে ইরান আর আমেরিকার সংঘাত কিন্তু নতুন কোনো বিষয় নয়। 1979 সাল থেকেই ইসলামিক বিপ্লবের পর থেকেই সেই সম্পর্ক তলানিতে নেমেছে। পরমাণু চুক্তি, নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতি বছরই কিছু না কিছু বিষয় নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। গত বছরেও 12 দিন ধরে সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান আর আমেরিকা। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে একের পর এক বোমা পড়েছিল আমেরিকার তরফ থেকে। তবে এবার পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, আমেরিকা এত বড় আর এত শক্তিধর দেশ হয়েও কেন ইরানকে বাগে আনতে পারছে না? আমরা যদি সামরিক শক্তির বিচারে দেখি, তাহলে আমেরিকা ও ইসরায়েল স্পষ্টতভাবেই ইরানের চেয়ে অনেকটাই এগিয়ে। কারণ এই দুই দেশের কাছে রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, স্টিলথ বোমারু বিমান, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি এবং সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এছাড়া ইসরায়েলের কাছে রয়েছে আয়রন ডোম ও মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম, যা মিসাইল ঠেকাতে সক্ষম। তবে আপনারা যদি ভাবেন ইরান খুবই দুর্বল, তা কিন্তু নয়। ইরানের কাছে রয়েছে বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। ড্রোন প্রযুক্তিতে দ্রুত উন্নতি করেছে ইরান। পারস্য উপসাগরে রয়েছে তাদের কৌশলগত অবস্থান। প্রক্সি ফোর্স, হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি, সবাই তাদের সাথে রয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শক্তিতে এগিয়ে থাকা মানেই কিন্তু সফল হওয়া নয়। কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, জেতা যায় লক্ষ্য, কৌশল আর রাজনৈতিক স্পষ্টতা দিয়ে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট কি জানাচ্ছে জানেন?
তারা জানাচ্ছে যদি ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রে আমেরিকার সঙ্গে পাল্লা দিতে নাও পারে, তবু ওয়াশিংটনের পক্ষে সফল অভিযান ঘোষণা করা সহজ হবে না। আবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞ থমাস উইথিংটন কি বলছেন জানেন? তিনি বলছেন ইরান গত কয়েক বছরে তাদের এয়ার ডিফেন্সকে প্রচণ্ডভাবে শক্তিশালী করেছে। রাশিয়া ও চীনের সহায়তাও পেয়েছে তারা। তবে এই যে যুদ্ধ চলছে এর মূল ফ্যাক্টর কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এটা মানতেই হবে, কারণ তার প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। হুতিদের বিরুদ্ধে গত বছর যে অভিযান হয়েছিল তা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি আমেরিকার জন্য। তেহরানে খামেইনির শাসনকে আমেরিকার টার্গেট, নাকি শুধু সামরিক সক্ষমতা ধ্বংস, নাকি চাপ সৃষ্টি করে নতুন নিউক্লিয়ার ডিল করা? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর ছাড়া যে কোনো ধরনের কোনো সামরিক সাফল্যই যে রাজনৈতিক ব্যর্থতায় পরিণত হতে পারে তা আমরা প্রত্যেকেই জানি। আর ইরান একটা কথা জানে, সরাসরি মুখোমুখি যুদ্ধে আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, তাই তাদের কৌশল হতে পারে দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধ, প্রক্সি বাহিনীর মাধ্যমে বহু ফ্রন্ট খুলে দেওয়া, পারস্য উপসাগরে জাহাজ চলাচলকে ব্যাহত করে দেওয়া, বিশ্ব তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করা। এইভাবে একদিকে সামরিকভাবে না জিতলেও অন্যদিকে কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করা ইরানের তরফ থেকে সম্ভব বলেই মনে করা হচ্ছে। আর সবথেকে বড় ঝুঁকিটা কি জানেন? সেই কথাই আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ আগ্রার প্রাণ যায়। লক্ষ্য যদি অস্পষ্ট থাকে আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তার মানে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা পড়বে, আরও দেশ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়ে যাবে। একটা আঞ্চলিক সংঘাত সহজেই বৈশ্বিক সংকটের রূপ নেবে। তাই সবশেষে আমাদের প্রশ্ন, এই যুদ্ধ কি থামবে আলোচনায়, নাকি আরও দেশ জড়িয়ে পড়বে পূর্ণমাত্রার এক আঞ্চলিক যুদ্ধে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়া নয়, অনিশ্চয়তার কালো মেঘও ঘনিয়ে এসেছে। ইরান, ইসরায়েল, আমেরিকা এই ত্রিভুজ সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। আপনি কি মনে করেন এটা প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি নতুন বিশ্বযুদ্ধের সূচনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর এমনই ভিডিও দেখতে হলে ফলো করতে ভুলবেন না ইন্ডিয়া আউট পেজটিকে। নমস্কার।